আসসালামু আলাইকুম। আমরা এখন কথা বলবো ইসিজি নিয়ে। আমরা যে ইসিজি করে থাকি তা সাধারণত 12 লিড ইসিজি। এর মধ্যে তিনটা লিম্ব লিড থাকে, 1 2 3। তিনটা অগমেন্টেড লিড থাকে, এভিএল, এভিএর, এভিআর। আর ছয়টা চেস্ট লিড থাকে, V1 থেকে V6 পর্যন্ত। এখন এই যে তিনটা লিম্ব লিড আর তিনটা অগমেন্টেড লিড, এগুলো ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটিটা মেজার করবে ভার্টিক্যাল প্লেনে। আর যে আমাদের চেস্ট লিড গুলো থাকে সেগুলো ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি মেজার করবে ট্রান্সভার্স প্লেনে। এখন যখন আমরা একটা ইসিজি পেপার হাতে নিব, তখন আমরা দেখব যে এরকম কয়েকটা লার্জ স্কোয়ার আছে, আর লার্জ স্কোয়ারের মধ্যে কিছু স্মল স্কোয়ার আছে। আচ্ছা, প্রথমে আমরা স্মল স্কোয়ার সম্পর্কে জানবো। একটা স্মল স্কোয়ারের এই যে লেন্থ হবে 1 মিলিমিটার, হাইট হবে 1 মিলিমিটার বা 0.1 মিলিভোল্ট। এখন একটা স্মল স্কোয়ার সংগঠিত হওয়ার সময়কাল হচ্ছে যে 0.04 সেকেন্ড অথবা 40 মিলি সেকেন্ড। এখন আসেন লার্জ স্কোয়ারের দিকে খেয়াল করি। এখন প্রত্যেকটা লার্জ স্কোয়ারে উপরের দিকে উপরের দিকে আছে 5 ঘর, আবার এদিকে আছে 5 ঘর। তাহলে একটা স্মল স্কোয়ার যদি 1 মিলিমিটার হয়, তাহলে পাঁচটা স্মল স্কোয়ার 5 মিলিমিটার হবে। একটা লার্জ স্কোয়ারের হাইট হলো 5 মিলিমিটার অথবা 0.5 মিলিভোল্ট। আবার আসেন, যেহেতু একটা স্মল স্কোয়ারের ডিউরেশন ছিল 0.04 সেকেন্ড বা 40 মিলি সেকেন্ড, তাহলে পাঁচটা স্মল স্কোয়ারের ডিউরেশন হবে এই যে 0.04 × 5 = 0.2 সেকেন্ড। এই যে আমাদের 0.2 সেকেন্ড অথবা 200 মিলিসেকেন্ড। এখন ইসিজি পাওয়ার পরে সবার আগে আমাদেরকে চেক করতে হবে ক্যালিব্রেশন সম্পর্কে। প্রথমে আমরা দেখে নেবো যে হচ্ছে যে আমাদের ক্যালিব্রেশনটা ঠিক আছে কিনা। আমাদের আইডিয়াল ক্যালিব্রেশন হবে 25 মিলিমিটার পার সেকেন্ড। এটা আমাদের ইসিজি মেশিনের স্পিড বোঝাচ্ছে। আর একটা ক্যালিব্রেশন আমাদের দেখতে হবে যে হচ্ছে যে 1 মিলিভোল্ট অ্যাম্পলিটিউডের আছে কিনা আর কি। দেখেন, আমরা আগে কি করছি, প্রত্যেকটা স্মল স্কোয়ার 0.1 মিলিভোল্ট। তাহলে 1 মিলিভোল্ট পেতে হলে আমাদের কি 10টা স্মল স্কোয়ার গুনতে হবে বা দুইটা লার্জ স্কোয়ার গুনতে হবে। এখন আসেন, একটা ইসিজির কিছু সিস্টেমেটিক অ্যাপ্রোচ আছে। প্রথমে আমরা কি দেখবো, রিদম দেখবো, তারপর রেট দেখবো, তারপর এক্সিস, তারপর পিওয়ে, পিআর ইন্টারভাল, কিউবে, কিউআরএস কমপ্লেক্স, কিউটি ইন্টারভাল, সেগমেন্ট, তারপরে টিওয়ে। আসেন আমরা রিদম দেখি। এখন রিদম বলতে কি বোঝাচ্ছে? রিদম বলতে বোঝাচ্ছে আমাদের হার্টটা রেগুলারলি বিট করতেছে নাকি ইরেগুলারলি বিট করতেছে। এখন রিদম আমরা কোথায় দেখবো? ধরেন এই একটা আমাদের ইসিজি, ঠিক আছে? এর মধ্যে হচ্ছে এই যে লিড 1, লিড 2, লিড 3, V1, V2, V3, এভিআর, এভিএল, এভিএম, V4, V5, V6। তাহলে আমাদের 12টা লিড কিন্তু এখানে প্রেজেন্ট আছে, দেখেন। তারপরেও এক্সট্রা এই যে লিড 2 এখানে প্রেজেন্ট আছে। এই লিড 2 বললে আমরা হচ্ছে যে রিদম স্ট্রিপ। আমাদের রিদমটা রেগুলার নাকি ইরেগুলার আমরা এই রিদম স্ট্রিপে দেখবো। দেখেন, এখন রিদম রেগুলার কিনা আমরা কিভাবে বুঝবো? যদি দুইটা আরবের মাঝখানে যে দূরত্ব তা যদি সমান হয়, দেখেন এখানে দুইটা আরবের মাঝে একটা, দুইটা, তিনটা, চারটা, চারটা লার্জ স্কোয়ার আছে। এখানেও দেখেন দুইটা আরবের মাঝে চারটা লার্জ স্কোয়ার আছে, দুইটা আরবের মাঝে চারটা লার্জ স্কোয়ার আছে, মানে এখানে রিদমটা রেগুলার। আবার দেখেন, এখানে প্রত্যেক পি ওয়েভের পরে একটা করে কিউআরএস কমপ্লেক্স আছে, তার মানে এটা একটা সাইনাস রিদম। এখন একটা তো আমরা হচ্ছে যে রেগুলার রিদম বা নর্মাল সাইনাস রিদম পেলাম। আর কি হতে পারে? ইরেগুলার হতে পারে। ইরেগুলার মধ্যে আবার কি, রেগুলারলি ইরেগুলার হতে পারে, আবার ইরেগুলারলি ইরেগুলার হতে পারে। এখন রেগুলারলি ইরেগুলার কেমন হবে? দেখেন, এইখানে দুইটা আর এর মাঝখানে দূরত্ব, এখানে দুইটা আর এর মাঝখানে দূরত্ব সমান, ঠিক আছে? কিন্তু কিন্তু এখানে গ্যাপটা, এখানে দূরত্বটা বেড়ে গেছে। কারণ কি, এখানে দেখেন পি এর পরে কিউআরএস আছে, পি এর পরে কিউআরএস আছে, পি এর পরে কিউআরএস আছে, কিন্তু এই পি এর পরে দেখেন আর একটা কিউআরএস নেই। তাহলে এটা আমরা পেলাম কি, এটা এক ধরনের এভি ব্লক। তাহলে এখানে আমরা কি পাবো? রেগুলারলি ইরেগুলার রিদম। আর আরেকটা আছে যেটা হচ্ছে যে আমাদের ইরেগুলারলি ইরেগুলার রিদম। এটা কোথায় পাবো? দেখেন, এইখানের গ্যাপ আর এখানের গ্যাপ সমান না। আবার এখানে যে দুই আরের মাঝখানে দূরত্ব বেড়ে গেছে, এখানে আবার কমছে, এখানে আবার আরেকটু বেশি হয়েছে।
এখানে আবার অনেক বেশি। এবং তার মানে এখানে একটা ইরেগুলার, তারপরে হচ্ছে যে তারপরে যে নির্দিষ্ট গ্যাপে গ্যাপে ইরেগুলার হবে তা না, এটা হচ্ছে যে ইরেগুলারলি ইরেগুলার। এটা কোন কন্ডিশনে পাবো? অ্যাট্রিয়াল ফিব্রিলেশন। এখন আসেন দ্বিতীয় ধাপে আমরা কি চেক করবো? রেট। এখন ফর রেগুলার রিদমের ক্ষেত্রে আমরা রেটটা ক্যালকুলেশন করবো 300 বাই নাম্বার অফ লার্জ স্কোয়ার ইন আর আর ইন্টারভাল। দেখেন এটা কিন্তু একটা রেগুলার ইন্টারভাল। দেখেন দুইটা আর এর মাঝখানে 1 2 3 4, চারটা লার্জ স্কোয়ার আছে। এখানেও দেখেন দুইটা আর এর মাঝখানে চারটা লার্জ স্কোয়ার, মানে রিদম রেগুলার। তাহলে ক্যালকুলেট করবো আমরা কিভাবে? 300 ভাগ, এই যে দেখেন দুই আর এর মাঝখানে চারটা লার্জ স্কোয়ার পেয়েছি, তাহলে আমাদের হার্ট রেট হবে 300/4 ইকুয়াল 75 বিট পার মিনিট। ঠিক আছে? ঠিক আছে। অথবা আর কিভাবে ক্যালকুলেশন করতে পারি? 1500 বাই নাম্বার অফ স্মল স্কোয়ার। দেখেন এখানে আমরা এর আগে কি পড়ছি যে প্রত্যেক লার্জ স্কোয়ারে 5টা করে স্মল স্কোয়ার থাকে, তাহলে চারটা লার্জ স্কোয়ারে 20 স্মল স্কোয়ার আছে, তাহলে 1500 ভাগ 20, তাহলে আমাদের হার্ট রেট দাঁড়াবে 75 বিট পার মিনিট। এখন এটা তো আমরা দেখলাম যে হচ্ছে যে রেগুলার রিদমের ক্ষেত্রে, তাহলে ইরেগুলার রিদমের ক্ষেত্রে কি হবে? ইরেগুলার রিদমের ক্ষেত্রে আমরা কি করবো? 30টা লার্জ স্কোয়ারের মধ্যে যতগুলো আর ওয়েভ আছে তাহলে 10 দিয়ে গুণ করবো। দেখেন এই পর্যন্ত আমাদের হচ্ছে যে 30টা লার্জ স্কোয়ার আছে, তাহলে আমরা আরো ক্যালকুলেশন করি। 1 2 3 4 5 6 7 8, তাহলে 8 গুণ 10, তাহলে 80 বিট পার মিনিট। তাহলে লেটস ফরগেট অ্যাবাউট প্রিভিয়াস হেক্টিক ক্যালকুলেশন। তাহলে আমরা কি করব? দেখেন এটা আমাদের একটা নর্মাল ইসিজি। ঠিক আছে? এখানে এই যে ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি শুরু হয়েছে এখানে, আর ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটিটা শেষ হয়েছে দেখেন এখানে। এই এই এতটুকু ডিউরেশন হলো আমাদের 10 সেকেন্ড বা 50 লার্জ স্কোয়ার। তাহলে রিদম রেগুলার হোক বা ইরেগুলার হোক, আমরা এইখান থেকে হার্ট রেট বের করবো। এখন প্রথমে রিদম স্ট্রিপে চলে যাই। রিদম স্ট্রিপে যতগুলো আরো পাবো, ঠিক আছে, তার আমরা 6 দিয়ে গুণ করলে আমরা হার্ট রেট বের করে ফেলবো। এই যে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, মানে 12 × 6 = 72 বিট পার মিনিট। তাহলে রিদম রেগুলার হোক ইরেগুলার হোক, আমাদের হার্ট রেট আমরা সহজেই রিদম স্ট্রিপে যতগুলো আর আছে তার 6 দিয়ে গুণ করলে আমরা হচ্ছে যে হার্ট রেটটা পেয়ে যাবো। এখন আসেন আমাদের নর্মাল হার্ট রেট কত? নর্মাল হার্ট রেট হলো 60 থেকে 100 বিট পার মিনিট। যদি 60 কম হয় তাহলে ব্র্যাডিকার্ডিয়া, যদি 100 এর বেশি হয় তাহলে ট্যাকিকার্ডিয়া। তাহলে আমরা কি প্রত্যেকবার এই যে ক্যালকুলেশন করে করে এটা ব্র্যাডিকার্ডিয়া এটা ট্যাকিকার্ডিয়া এভাবে বের করবো না। যদি দুইটা আর এর মাঝখানে 3টার কম লার্জ স্কোয়ার থাকে তাহলে এটা হলো আমাদের ট্যাকিকার্ডিয়া, আর যদি 5টার বেশি লার্জ স্কোয়ার থাকে তাহলে এটা আমাদের ব্র্যাডিকার্ডিয়া। আসেন এবার আমরা ব্র্যাডিকার্ডিয়া নিয়ে আলোচনা করি। যদি রেগুলার হয়, দুই দুইটা আর এর মাঝখানে 1 2 3 4 5 6, 6.5, তার মানে 6.5টা লার্জ স্কোয়ার আছে। তার মানে এটা কি, আমি একটু আগে কি বললাম যে 5 লার্জ স্কোয়ার বেশি থাকলে তাহলে এটা আমাদের ব্র্যাডিকার্ডিয়া, তাহলে হয়ে গেল আমাদের ব্র্যাডিকার্ডিয়া। এবার দেখেন এখানে 6.5 ঘর আছে, তাহলে এখানে দেখি 1 2 3 4 5 6 6.5, তাহলে এখানে 6.5 ঘর, 6.5টা 6.5টা লার্জ স্কোয়ার আছে, তার মানে রিদম কি আমাদের রেগুলার। তাহলে ব্র্যাডিকার্ডিয়া রিদম রেগুলার। এবং প্রত্যেক পিওর পিয়ের পরে দেখেন কিউআরএস কমপ্লেক্স আছে, প্রত্যেক পিয়ের পরে কিউআরএস কমপ্লেক্স আছে, তাহলে এটা ডায়াগনোসিস হবে আমাদের সাইনাস ব্র্যাডিকার্ডিয়া। এবার দেখেন এখানেও দেখেন 5 ঘরের বেশি আছে, তাহলে এটা আমাদের ব্র্যাডিকার্ডিয়া। এখানে দেখেন দুই আর এর মাঝে দূরত্বগুলো সমান, দুই আর এর মাঝে দূরত্বগুলো সমান, তাহলে ব্র্যাডিকার্ডিয়া হলো, রিদম রেগুলার হলো, কিন্তু দেখেন কোনো পি ওয়েভ নাই, কোনো পি ওয়েভ নাই, তাহলে এটা ডায়াগনোসিস হবে জাংশনাল রিদম। এখন আসেন ব্র্যাডিকার্ডিয়া, কিন্তু রিদম গুলো ইরেগুলার। দেখেন দুই আর এর মাঝখানের এখানে দূরত্ব আর এখানের দূরত্ব অনেক বেশি, তাহলে এটা রিদম ইরেগুলার। তাহলে এখানে দেখেন 5 লার্জ স্কোয়ারের বেশি আছে, তাহলে ব্র্যাডিকার্ডিয়া, তার মধ্যে ব্র্যাডিকার্ডিয়া হলো, রিদম ইরেগুলার হলো। এখন দেখেন যদি আমাদের
2 সেকেন্ডের বেশি বা 10 লার্জ স্কোয়ারের বেশি কোনো একটা পজ থাকে, তাহলে এইটার ডায়াগনোসিস হবে আমাদের সাইনাস অ্যারেস্ট। দেখেন এই যে পি এর শুরু থেকে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, তাহলে দেখেন আমরা কি বলছি যে 10 লার্জ স্কোয়ারের বেশি থাকলে এটা সাইনাস অ্যারেস্ট, তাহলে এটা আমাদের সাইনাস অ্যারেস্ট হলো। এখন আসেন ব্র্যাডিকার্ডিয়া রিদম ইরেগুলার। ব্র্যাডিকার্ডিয়া রিদম ইরেগুলার এবং পি এর পরে কিউআরএস অ্যাবসেন্ট, এটা আমাদের ডায়াগনোসিস হলো এভি ব্লক, এইটা সেকেন্ড ডিগ্রি অথবা থার্ড ডিগ্রি। এখন আসেন ট্যাকিকার্ডিয়া। ট্যাকিকার্ডিয়া কি ধরনের হতে পারে? ট্যাকিকার্ডিয়া ন্যারো কমপ্লেক্স হতে পারে অথবা ব্রড কমপ্লেক্স হতে পারে। ন্যারো কমপ্লেক্স কখন বলবো? যখন লেস দেন 3 স্মল স্কোয়ার অতিক্রম করবে। দেখেন এখানে আমাদের 2টা স্মল স্কোয়ার অতিক্রম করছে। আর ব্রড কমপ্লেক্স কখন বলবো? যখন হচ্ছে যে 5টার বেশি অতিক্রম করবে। দেখেন একটা লার্জ স্কোয়ার মানে 5টা স্মল স্কোয়ার সাথে এই একটা টোটাল 5টা স্মল স্কোয়ার বেশি অতিক্রম করবে, তাহলে ব্রড কমপ্লেক্স ট্যাকিকার্ডিয়া। এখন আসি ন্যারো কমপ্লেক্স ট্যাকিকার্ডিয়া। এখানে দেখেন 3 স্মল স্কোয়ারের চেয়ে একটু কম, 3 স্মল স্কোয়ারের চেয়ে একটু, এখানে দেখেন দুই, এখানে দেখেন 2 আর এর মাঝে 3টার কম লার্জ স্কোয়ার আছে, তাহলে এটা ট্যাকিকার্ডিয়া। প্রতি 2টা আর এর মাঝে দূরত্ব কিন্তু সমান দেখেন, তাহলে রিদমটা আমাদের রেগুলার। তাহলে এবং প্রত্যেক পি এর পরে কিউআরএস কমপ্লেক্স আছে, প্রত্যেক পি এর পরে এই যে আমাদের কিউআরএস কমপ্লেক্স আছে, তাহলে এটা ডায়াগনোসিস হলো সাইনাস ট্যাকিকার্ডিয়া। দেখেন 3টার কম লার্জ স্কোয়ার, 3টার কম লার্জ স্কোয়ার, প্রতি 2টা আর এর মাঝখানে দূরত্ব সমান, মানে ট্যাকিকার্ডিয়া রিদম রেগুলার সাথে এই যে দেখেন আমরা হচ্ছে যে এটা ফ্লাটার ওয়েভ পাচ্ছি, যে ফ্লাটার ওয়েভ পাচ্ছি, তাহলে এটা ডায়াগনোসিস হবে আমাদের অ্যাট্রিয়াল ফ্লাটার। দেখেন 2 আর এর মাঝখানে 3টা কম লার্জ স্কোয়ার এবং প্রতি 2টা আর এর মাঝে দূরত্ব সমান, তাহলে আমাদের ট্যাকিকার্ডিয়া রিদম রেগুলার। এবং দেখেন কোনো এখানে আইডেন্টিফাইবল পি ওয়েভ নাই, কিউআরএস কিন্তু ন্যারো, তাহলে এটা ডায়াগনোসিস সুপ্রাভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া। এখানে আসেন দেখেন 2 আর এর মাঝখানে 3টার কম লার্জ স্কোয়ার, তাহলে ট্যাকিকার্ডিয়া। আবার দেখেন এই দুইটার দূরত্ব কিন্তু অসমান, এই যে দেখেন এখানে একটু বেশি, এখানে একটু কম, এখানেও কম, আবার এখানে কিন্তু বেশি, তাহলে এটা একটা ইরেগুলারলি ইরেগুলার রিদম, তাতে কোনো আইডেন্টিফাইবল পি ওয়েভ নাই। এবং দেখেন এই যে ফিব্রিলেটরি ওয়েভ পাওয়া যাচ্ছে, তাহলে এটা ডায়াগনোসিস হবে অ্যাট্রিয়াল ফিব্রিলেশন। তাহলে ইরেগুলার ট্যাকিকার্ডিয়া, ইরেগুলারলি ইরেগুলার রিদম সাথে আইডেন্টিফাইবল কোনো পি ওয়েভ নাই এবং ফিব্রিলেটরি ওয়েভ প্রেজেন্ট, তাহলে ডায়াগনোসিস হবে অ্যাট্রিয়াল ফিব্রিলেশন। এখন আসেন দেখেন ব্রড কমপ্লেক্স ট্যাকিকার্ডিয়া। যদি রিদম রেগুলার হয় এবং প্রত্যেক কিউআরএস একই ধরনের হয়, একই লেন্থের হয়, একই শেপের হয়, তাহলে একটা ডায়াগনোসিস হবে মনোমরফিক ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া। যদি রেগুলার হয় এবং অ্যাটলিস্ট 3টা শেপের কিউআরএস কমপ্লেক্স থাকে, তাহলে এটার ডায়াগনোসিস হবে পলিমরফিক ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া। যদি পূর্ণ সাইজ শেপ মেনটেন না করে, দেখেন এটা ছোট, এটা বড়, এটা আবার অন্য শেপের, এভাবে কোনো শেপ মেনটেন করলো না, কমপ্লিট ইরেগুলারিটি ডেভেলপ করলো, এটা হলো আমাদের ভেন্ট্রিকুলার ফিব্রিলেশন। এখন আসেন, এখন আমরা আলোচনা করবো এক্সিস নিয়ে। আবার এটা আমাদের তাকাতে হবে লিড ওয়াক আর লিড এভিএফ এর দিকে। এখন এখানে আমরা কি দেখবো? এখানে আমরা কিউআরএস কমপ্লেক্সের দিকে তাকাবো। এই যে এটা একটা আইসি ইলেকট্রিক লাইন, এটা থেকে এই যে উপরের দিকে যেটা গেছে এটা হলো আমাদের আর,
আর এই লাইন থেকে যেটা আমাদের নিচের দিকে গেছে এটা হলো আমাদের এস। এখন যদি আর এই আরটা এস এর চেয়ে বড় হয় তাহলে আমাদের এটা হলো পজিটিভ। যদি আরটা এখানে দেখেন আর এতটুকু, এস এতটুকু, মানে আর ছোট এস বড়, যদি এটা হয় তাহলে আমাদের হলো নেগেটিভ। তাহলে এক্সিস আমরা নর্মাল কখন বলবো? যদি লিড ওয়ানে পজিটিভ, এভিএফ এ পজিটিভ থাকে, যদি ওয়ান এভিএফ দুটোতেই পজিটিভ থাকে তাহলে আমাদের নর্মাল এক্সিস। যদি ওয়ানে নেগেটিভ আর এভিএফ এ পজিটিভ হয় তাহলে আমাদের রাইট এক্সিস ডিভিশন। যদি ওয়ানে পজিটিভ আর এভিএফ এ নেগেটিভ হয় তাহলে আমাদের লেফট এক্সিস ডিভিশন। দেখেন, ওয়ান এভিএফ দুটোই যদি পজিটিভ হয় তাহলে আমাদের নর্মাল এক্সিস। আর যদি ওয়ানে নেগেটিভ, লিড ওয়ানে নেগেটিভ, এভিএফ এ পজিটিভ, তাহলে আমাদের রাইট এক্সিস ডিভিশন। যদি ওয়ানে পজিটিভ, এভিএফ এ নেগেটিভ, তাহলে আমাদের লেফট এক্সিস ডিভিশন। দেখেন, ওয়ানে পজিটিভ, এভিএফ এ পজিটিভ, তাহলে এটা আমাদের নর্মাল এক্সিস। ওয়ানে নেগেটিভ, এভিএফ এ পজিটিভ, মানে আমাদের রাইট এক্সিস ডিভিশন। দেখেন, ওয়ানে পজিটিভ, এভিএফ এ নেগেটিভ, আমাদের লেফট এক্সিস ডিভিশন। এখন আসেন রাইট এক্সিস ডিভিশন আর লেফট এক্সিস ডিভিশন সহজে মনে রাখার উপায়। দেখেন, যদি দুই বন্ধু একই দিকে মুভ করে থাকে তাহলে এটা আমাদের রাইট এক্সিস ডিভিশন। দেখেন, দেখেন এখানে লিড ওয়ান এর মুখ নিচের দিকে, এটা মুখ উপরের দিকে, তাহলে দুইটা একে অন্য দিকে তাকায় আছে, তাহলে এটা হলো রাইট এক্সিস ডিভিশন। আর লেফট এক্সিস ডিভিশন কি? ধরেন দুই বন্ধুর মাঝে ঝগড়া হলো, দুই বন্ধু ঝগড়া করে একটা ধরেন উপরের দিকে চলে গেল, একটা নিচের দিকে চলে গেল, তার মানে দুইটা বিপরীতমুখী হয়ে গেল, এটা আমাদের লেফট এক্সিস ডিভিশন। দেখেন, এখানে দুইটা দুই দিকে মুখ ঘুরে আছে, তাহলে এটা লেফট এক্সিস ডিভিশন। এর পরের স্টেপে আমরা কি দেখবো? এর পরের স্টেপে আমরা দেখবো হচ্ছে যে পি ওয়েভ। এই যে এটা আমাদের পি ওয়েভ। এখন পি ওয়েভ ডিউরেশন কতটুকু হবে? লেস দেন ফ্রি স্মল স্কোয়ার। এই যে দেখেন, এখানে লেস দেন ফ্রি স্মল স্কোয়ার দিছে। আর হাইটটা কত হবে? হাইট হবে লেস দেন 2.5 স্মল স্কোয়ার। দেখেন এখানে হাইটটা দুইয়েরও কম আছে, 2 স্মল স্কোয়ারও কম আছে। তাহলে এখন পিএফ টা কি ইন্ডিকেট করবে? পিএফ ইন্ডিকেট করবে অ্যাট্রিয়াল ডিপোলারাইজেশন। পিওএফ ইন্ডিকেট করবে অ্যাট্রিয়াল ডিপোলারাইজেশন। পিওএফ এর ডিউরেশন হবে লেস দেন 3 স্মল স্কোয়ার অথবা লেস দেন 120 মিলি সেকেন্ড। আর হাইট হবে লেস দেন 2.5 স্মল স্কোয়ার। এখন পিওএফ এর হাইট যদি আড়াই স্মল স্কোয়ারের বেশি হয় তাহলে এটাকে আমরা বলবো হচ্ছে যে পি পালমোনারি। কোথায় পাবো? রাইট অ্যাট্রিয়াল এনলার্জমেন্ট। পি পালমোনারি কি ইন্ডিকেট করবে? রাইট অ্যাট্রিয়াল এনলার্জমেন্ট। দেখেন এখানে পিওএফ 1 2 3 4, 4 স্মল স্কোয়ার, মানে আড়াই স্মল স্কোয়ারকে অতিক্রম করে ফেলছে, তাহলে এটা হলো পি পালমোনারি। পি মাইট্রালি কখন বলবো? আমরা বলছি যে একটা পিওএফ এর ডিউরেশন হবে লেস দেন 3 স্মল স্কোয়ার। যখন এই 3 স্মল স্কোয়ার বেশি হবে তাহলে এটা আমরা বলবো পি মাইট্রালি। কারণ পি মাইট্রালি আর কি ক্রাইটেরিয়া থাকবে? এটা নস্ট বা বাইফিট পিওএফ থাকবে। দেখেন, এই যে পি মাইট্রালিতে এই যে একটা নচ আছে, এই যে নচ, এবং উইথ 1 স্মল স্কোয়ার বিটুইন দ্য পিক। এই পিক আর এই পিকের মাঝখানে দেখা যাচ্ছে যে এটা 1 স্মল স্কোয়ার গ্যাপ অতিক্রম করছে। এই যে দেখেন, 1 স্মল স্কোয়ার গ্যাপ অতিক্রম করছে। তাহলে পি মাইট্রালি কি ইন্ডিকেট করবে? ইন্ডিকেট করবে আমাদের লেফট অ্যাট্রিয়াল এনলার্জমেন্ট। এখন আমরা দেখবো যে হচ্ছে যে পিআর ইন্টারভাল। পিআর ইন্টারভাল কখন বলবো? পি এর শুরু থেকে কিউ এর শুরু পর্যন্ত এই সময়টারে আমরা বলতেছি হচ্ছে যে পিআর ইন্টারভাল। একটা পিআর ইন্টারভালের ডিউরেশন হলো 3 to 5 স্মল স্কোয়ার বা 0.12 to 0.2 সেকেন্ড। পিআর ইন্টারভাল প্রলং হবে কখন? এবি ব্লক। দেখেন, আমরা পড়ছিলাম কি নর্মাল পিআর ইন্টারভাল 3 to 5 স্মল স্কোয়ার। এখানে পিআর ইন্টারভাল দেখেন
প্রায় 9টা, 9 স্মল স্কোয়ারের সমান আছে। তাহলে এটা প্রলং, এটা কোথায় পাবো? এবি ব্লক। শর্ট এন্ড পিয়ার কোথায় পাবো? ডাব্লিউপি ডাব্লিউ সিন্ড্রোমে। দেখেন এখানে পিয়ার ইন্টারভাল আছে, এই যে একটা, এই দুইটা, দুইটা স্মল স্কোয়ার, তার মানে এটা শর্ট এন্ড পিয়ার। কোথায় পাবো? ডাব্লিউপি ডাব্লিউ সিন্ড্রোমে। সাথে এখানে এক্সট্রা একটা জিনিস পাবো, এই যে দেখেন ইসিজি যাওয়ার কথা এভাবে, কিন্তু এভাবে চলে গেছে দেখেন, এই যে, এই যে দেখেন একটু বেঁকে এভাবে চলে গেছে, এটা হলো আমাদের ডেল্টা ওয়েভ। এটা হলো ডেল্টা ওয়েভ। এখন পিয়ার ডিপ্রেস থাকবে কোথায়? পেরিকার্ডাইটিসে। দেখেন এই আমাদের আইসোইলেক্ট্রিক লাইন, আইসোইলেক্ট্রিক লাইন থেকে পিয়ারটা একটু নিচে নেমে গেছে, এটা হলো আমাদের পিয়ার ডিপ্রেশন। কোথায় পাবো? পেরিকার্ডাইটিসে। এখন কিউবের, কিউবের ইম্পর্টেন্স কি? কিউবের ইম্পর্টেন্স হলো প্যাথোলজিক্যাল কিউ আমাদের দেখা লাগবে। যদি গ্রেটার দেন 2 স্মল স্কোয়ার ডিপ হয় আর গ্রেটার দেন 1 স্মল স্কোয়ার ওয়াইড হয়, তাহলে এটা হলো আমাদের প্যাথোলজিক্যাল কিউ। এখানে দেখেন এই যে কিউবের এখানে আমাদের 1 2 3 4 4 স্মল স্কোয়ার পার হয়েছে, তার মানে এটা আমাদের 2 এর বেশি, মানে আমাদের সিগনিফিক্যান্ট। তাহলে এটা আমাদের প্যাথোলজিক্যাল কিউ। প্যাথোলজিক্যাল কিউ কি ইন্ডিকেট করবে? ইন্ডিকেট করবে ওল্ড এমআই। দেখেন এখানে প্যাথোলজিক্যাল কিউ কোথায় কোথায় আছে? টুতে আছে, এই যে থ্রিতে এখানে আছে, এই যে এভিএফ এর এখানে আছে, মানে 2 3 এভিএফ। এখানে প্যাথোলজিক্যাল কিউ পাওয়া গেল, মানে প্রিভিয়াস ওল্ড এমআই। এখন আসেন কিউআরএস কমপ্লেক্স। এর নর্মাল লেন্থ হলো, কিউআরএস এর নর্মাল ডিভিশন 2 to 3 স্মল স্কোয়ার, অথবা 0.8 to 0.12 সেকেন্ড। এখন এই যে আমরা স্মল স্কোয়ারের সাথে সেকেন্ডও বলতেছি, কিভাবে বলতেছি? আমরা আগে পড়ছিলাম কি, 1 স্মল স্কোয়ার ইজ ইকুয়াল টু 0.04 সেকেন্ড। তাহলে 2 স্মল স্কোয়ার কত হবে? 0.08 সেকেন্ড। 3 স্মল স্কোয়ার কত হবে? 0.12 সেকেন্ড। এখন আসেন কিউআরএস যদি বড় হয়, কিউআরএস এর ডিউরেশন যদি 3 স্মল স্কোয়ার বেশি হয়, তাহলে এটাকে আমরা বলতে চাচ্ছি ব্রড কিউআরএস। কোথায় পাওয়া যায় সাধারণত? ভেন্ট্রিকুলার অ্যারিথমিয়া গুলোতে। দেখেন এই একটা কিউআরএস, এই একটা কিউআরএস এর পরে এখানে দেখেন একটা ব্রড কিউআরএস। ঠিক আছে, এখানে দেখেন 1 2 3 4 5, প্রায় 5 স্মল স্কোয়ার, 5 স্মল স্কোয়ার অতিক্রম করছে। দেখেন একটা, একটা নর্মাল কিউআরএস এর পরে একটা জায়ান্ট কিউআরএস কমপ্লেক্স। এইটারে দেখেন, এই একটা নর্মাল কিউআরএস এর পরে একটা জায়ান্ট কিউআরএস কমপ্লেক্স, এইটারে আমরা বলতেছি হচ্ছে যে ভেন্ট্রিকুলার একটোপি। দেখেন এর আগে আমরা পড়ছিলাম যে হচ্ছে যে ব্রড কিউআরএস কমপ্লেক্স আর সেম সাইজ এন্ড শেপের কিউআরএস কমপ্লেক্স, এটা হলো মনোমরফিক ভিটি। আচ্ছা, ব্রড কিউআরএস উইথ কমপ্লিট ইরেগুলারিটি, এটা হলো আমাদের ভেন্ট্রিকুলার ফিব্রিলেশন। তাহলে একটা ব্রড কিউআরএস এর ডিটি কি হতে পারে? এটা ভেন্ট্রিকুলার একটোপি, মনোমরফিক ভিটি, ভেন্ট্রিকুলার ফিব্রিলেশন। এখন ন্যানো কিউআরএস কোথায় পাবো? ন্যানো কিউআরএস আমরা পাবো হচ্ছে যে একটা হলো নর্মাল, আর একটা হলো সুপ্রাভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া। এই যে কিউআরএস আমরা পড়লাম, কিউআরএস এর কিছু প্যাথোলজি হতে পারে। ধরেন কিউআরএস এর প্যাথোলজি কি হবে? কিছু হবে হচ্ছে যে আমাদের বান্ডল ব্রাঞ্চ ব্লক, কিছু হবে ভেন্ট্রিকুলার হাইপারট্রফি। এখন আসেন বান্ডল ব্রাঞ্চ ব্লকের মধ্যে কিছু লেফট বান্ডল ব্রাঞ্চ ব্লক, কিছু রাইট বান্ডল ব্রাঞ্চ ব্লক। লেফট বান্ডল ব্রাঞ্চ ব্লক আমরা কিভাবে মনে রাখবো? উইলিয়াম, উইলিয়াম। এই যে দেখেন V1 এ ডাব্লু প্যাটার্ন পাবো, এই যে দেখেন এই যে ডাব্লু প্যাটার্ন, এই যে ডাব্লু প্যাটার্ন, এই যে আমাদের ডাব্লু প্যাটার্ন। আর V6 এ, V6 এ পাবো এম প্যাটার্ন। এই যে দেখেন আমাদের এম প্যাটার্ন, এই যে এম প্যাটার্ন। তাহলে লেফট বান্ডল ব্রাঞ্চ কিভাবে মনে রাখবো? উইলিয়াম, V1 এ ডাব্লু, আর V6 এ এম প্যাটার্ন পাবো। এখন রাইট বান্ডল ব্রাঞ্চ ব্লক আমরা কিভাবে মনে রাখবো? মনে রাখবো হচ্ছে যে আমরা ম্যারো দিয়ে, ম্যারো। তাহলে V1 এ আমাদের এম প্যাটার্ন পাবো, এই যে আমাদের এম প্যাটার্ন, এই যে এম, এই যে এম। আর V6 এ আমরা ডাব্লু প্যাটার্ন পাবো। এখন এরকম V6 এর ক্ষেত্রে দেখেন এরকম টিপিক্যাল ডাব্লু, এরকম টিপিক্যাল ডাব্লুই নাই, এখানে টিপিক্যাল ডাব্লু নাই, কিন্তু এস ওয়েবের এখানে দেখেন একটা নচ আছে, এস ওয়েবটা থাকবে এরকম, এস ওয়েবটা থাকবে এরকম। দেখেন এখানে নচ আছে, এই যে নচ, এখানে নচ আছে। তাহলে
আমরা এইভাবে মনে রাখবো, রাইট বান্ডল ব্রাঞ্চ ব্লকে V1 এ এম প্যাটার্ন, আর হচ্ছে যে V6 এ এস ওয়েবের ক্ষেত্রে ডাবল প্যাটার্ন পাবো, দেখেন, বা স্লাট এস ওয়েব পাবো, স্লাট এস ওয়েব V6। এখন আমরা আমরা কি বলছি যে কিউআরএস একটা হলো বান্ডল ব্রাঞ্চ ব্লক, আর কিউআরএস এর আরেকটা সমস্যা হলো হাইপারট্রফি, ভেন্ট্রিকুলার হাইপারট্রফি। আসেন এবার লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি কখন পাবো? যদি এস ইন V1, V1 লিডে এস, এই যে এস, আর হচ্ছে যে আর ইন V5 অথবা V6, এই যে আমাদের এই যে আমাদের V5 এর আর ওয়েভ, এই যে য- যদি এই দুইটা সমষ্টি 35 মিলিমিটারের বেশি হয়, 35 স্মল স্কোয়ারের বেশি হয়, তাহলে আমরা লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি। দেখেন এখানে একটা লার্জ স্কোয়ার, দুইটা লার্জ স্কোয়ার, তিনটা লার্জ স্কোয়ার, চারটা লার্জ স্কোয়ার, মানে এখানে প্রায় 20 স্মল স্কোয়ারের বেশি আছে। আর এখানে 1 2 3 4 5 6, মানে 30 স্মল স্কোয়ারের বেশি আছে, মানে টোটাল 50 স্মল স্কোয়ারের বেশি আছে, যেটা এই যে 35 থেকে বেশি, তার মানে এটা লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি। এবার আসি রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি কখন বলবো? প্রথমত রাইট এক্সিস ডিভিশন থাকা লাগবে। এখন রাইট এক্সিস ডিভিশন আমরা কি বলছি? দুই বন্ধু একই দিকে মুখ করে থাকবে। দেখেন এই যে ওয়ান নিচের দিকে আর এভেভ উপর দিকে, এই যে দুইটা একই দিকে মুখ করে আছে, দুইটা একই দিকে মুখ করে আছে। তারপরে আর কি থাকবে? ডোমিনেট আর ওয়েভ ইন V1, যেটা হচ্ছে যে V1 এ আর ওয়েভের লেন্থ 7 মিলিমিটার বেশি হবে। দেখেন এই যে V1 এ V1 এর আর ওয়েভ, দেখেন এখানে 4টা স্মল স্কোয়ার, এখানে 5টা স্মল স্কোয়ার, আর এখানে আরো 3টা স্মল স্কোয়ার, মানে প্রায় 12টা স্মল স্কোয়ার আছে, যেটা 7 মিলিমিটার বেশি। দেখেন আর এস রেশিও গ্রেটার দেন 1, দেখেন এখানে আর হচ্ছে যে এত বড়, আর এস হচ্ছে যে এতটুকু, তাহলে আর এস রেশিও গ্রেটার দেন 1। আর ডোমিনেন্ট এস ওয়েভ পাবো V5 V6 এ। দেখেন এখানে V6 এর ক্ষেত্রে আমার আর ওয়েভটা ছোট, এস ওয়েভটা অনেক বেশি বড়, তাহলে এখানে আর এস রেশিও লেস দেন 1। দেখেন এখানে আর এস রেশিও লেস দেন 1। তাহলে রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফির ক্রাইটেরিয়া হলো, প্রথমত রাইট এক্সিস ডিভিশন থাকবে, V1 এ ডোমিনেন্ট আর ওয়েভ থাকবে যেটা লেন্থ 7 মিলিমিটার বেশি হবে, আর V5 অথবা V6 এ ডোমিনেন্ট এস ওয়েভ থাকবে এবং আর এস রেশিও লেস দেন 1 হবে। এবার আসি কিউটি ইন্টারভাল। কিউটি ইন্টারভাল বলতে কি বোঝাচ্ছে? কিউ ওয়েভের শুরু থেকে কিউ ওয়েভের শেষ পর্যন্ত, এটা হলো আমাদের কিউটি ইন্টারভাল। এখন কিউটি ইন্টারভাল কেন এখন কিউটি ইন্টারভালের ডিউরেশন হলো 9 থেকে 11টা স্মল স্কোয়ার। আমরা আগে পড়ছি কি একটা স্মল স্কোয়ার সমান 0.04 সেকেন্ড অথবা 40 মিলি সেকেন্ড। তাহলে 9টা স্মল স্কোয়ারের ডিউরেশন হবে 40 গুণ 9, 360 মিলি সেকেন্ড, 11টার কত হবে? 440। তাহলে কিউটি ইন্টারভালের নর্মাল ডিউরেশন 360 থেকে 440 মিলি সেকেন্ড। এখন লং কিউটি কখন বলবো? এটার বেশি হলেই লং কিউটি, এই যে 440-এর বেশি হলেই ছেলেদের ক্ষেত্রে লং কিউটি, 460-এর বেশি হলে মেয়েদের ক্ষেত্রে লং কিউটি। এখন যদি 500 বেশি হয় কিউটি ইন্টারভাল, তাহলে এটা অ্যাসোসিয়েটেড থাকবে পয়েন্ট ডরসাইটিস ডি পয়েন্টিসের সাথে। এখন এই লং কিউটি কোথায় পাবো? ইলেকট্রোলাইট ইমব্যালেন্স যেমন হাইপোক্যালেমিয়া, হাইপোক্যালসিমিয়া, হাইপোম্যাগনেসিমিয়া, কিছু মেডিকেশন যেমন অ্যান্টিঅ্যারিথমিক ড্রাগ, অ্যান্টিসাইকোটিক ড্রাগ, কিছু অ্যান্টিবায়োটিক যেমন ম্যাক্রোলিড, সাথে অ্যান্টিডিপ্রেসেন্ট, হাইপোথার্মিয়াতে পাবো, এমআইতে পেতে পারি। এখন আসেন এরপরে কি দেখবো? এসটি সিগমেন্ট। এস ওয়েভের শেষ আর এই টি ওয়েভের শুরু, এই 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 যে ডিউরেশন, এটা হলো আমাদের এসটি সেগমেন্ট। যেখানে এস এফ শেষ হয়, এই পয়েন্টটাকে আমরা বলতেছি হচ্ছে যে জে পয়েন্ট। এখন আসি এসটি সেগমেন্ট কেন গুরুত্বপূর্ণ? আমাদের কিছু কিছু মায়োকার্ডিয়াল ইনফেকশনের ক্ষেত্রে আমাদের এই যে এসটি ইলিভেশন, এসটি ডিপ্রেশন, এগুলো জানতে হয়। এখন আমরা এসটি ইলিভেশন, ইলিভেশন কোথায় পাবো? এসটি ইলিভেশন পাবো আমরা হচ্ছে যে একটা হলো এমআইতে, আর একটা হলো পেরিকার্ডাইটিসে। এখন যদি এসটি ইলিভেশন এরকম কনকেভ হয়, এই যে এরকম কনকেভ হয়, তাহলে আমাদের এটা হলো পেরিকার্ডাইটিস এসটি ইলিভেশন। এটার বলতেছে আমরা হচ্ছে যে স্যাডেল শেপ এসটি ইলিভেশন। আর যদি এসটি ইলিভেশন এরকম কনভেক্স হয়, তাহলে সেটাকে আমরা বলবো হচ্ছে যে এসটি ইলিভেটেড মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন। এখন যদি এসটি ইলিভেশন V1 থেকে V2 তে পাই, তাহলে আমাদের সেপ্টাল এমআই। যদি V3 থেকে V4 এ পাই, তাহলে অ্যান্টেরিয়র এমআই। যদি 1 FL V5 V6 এ পাই, তাহলে আমাদের ল্যাটারাল এমআই। আর যদি 2 3 AVF এ পাই, তাহলে আমাদের ইনফেরিয়র এমআই। এখন আসেন
এসটি ডিপ্রেশন, দেখেন এখানে এসটিটা আইসোইলেক্ট্রিক লাইন থেকে নিচে চলে গেছে। তাহলে এই এসটি ডিপ্রেশন আমরা কোথায় পাবো? এটা নন এসটি লিমিটেড এমআইতে পেতে পারি, আর একটা হলো পোস্টেরিয়র এমআইতে পেতে পারি। এবার আসি টি ওয়েভ। টি ওয়েভ সমস্ত লিডেই পজিটিভ থাকবে এক্সেপ্ট এভিআর এন্ড ভি1। এখানে টি ওয়েভটা নিচের দিকে থাকবে। ধরেন এই আমাদের টি ওয়েভ, এই হলো আমাদের কিউআরএস কমপ্লেক্স, এই হলো টি ওয়েভ। তাহলে সমস্ত লিডে এই টি ওয়েভটা আপরাইট থাকবে, শুধুমাত্র এভিআর আর ভি1 এ টি ওয়েভটা নিচের দিকে থাকবে। এই যে এভিআর আর ভি1 এ টি ওয়েভটা ইনভার্টেড থাকবে। এই টি ওয়েভের হাইট লেস দেন 5 স্মল স্কোয়ার হবে লিম লিডে, আর হচ্ছে যে লেস দেন 10 স্মল স্কোয়ার হবে চেস্ট লিডে, মানে ভি1 থেকে ভি6 এ। যদি পিকটি যদি মোর দেন ওয়ান লিডে পাওয়া যায়, মানে একটার বেশি লিডে যদি পিকড টিউবে পাওয়া যায়, তাহলে সেটা আমরা বলবো টোয়ান্টি। এখন পিকটি কখন বলবো? যদি আমাদের লিম লিডে 5-এর বেশি হয় তাহলে পিকটি, আর যদি চেস্ট লিডে মানে ভি1 ভি6 এর 10-এর বেশি হয় তাহলে আমাদের পিকটি। কোথায় পাবো টোয়ান্টি? আমরা তাহলে কোথায় পেতে পারি? হাইপারক্যালেমিয়া আর আর্লি স্টেজ মাইকোটিল ইনফেকশন বা হাইপার একিউটিমাই। দেখেন আমরা এখানে লিম লিডের দিকে তাকাই, টিউবের হাইট লিম লিডে 5 স্মল স্কোয়ারের বেশি আছে। দেখেন এটা একটা লার্জ স্কোয়ার, এটা একটা লার্জ স্কোয়ার, মানে প্রায় এখানে আছে প্রায় 4 ঘর, এখানে আছে 5 ঘর, আর এখানে আছে 3 ঘর, প্রায় 12 স্মল স্কোয়ারের মতো আছে। তাহলে এটা হলো আমাদের পিকড টিউবে পাওয়া গেল। তাহলে এটা আমাদের কি ইন্ডিকেট করে? হাইপার ক্যালেমি। এবার আসেন, দেখেন এখানে আসেন, এই যে ভিতরি লিডের দিকে তাকান। দেখেন আমাদের টিউব, এই যে আমাদের আইসোইলেকট্রিক লাইন, লাইন থেকে এই যে 5 ঘর, 5টা স্মল স্কোয়ার, 10টা স্মল স্কোয়ার প্লাস 4টা, প্রায় চেস্ট লিডে প্রায় 14টা স্মল স্কোয়ার পাওয়া হয়েছে। এখন এখন এখানে তো 12টি পাওয়া গেল। এখন এটা হাইপার ক্যালেমিয়া নাকি হচ্ছে যে আর্লি এমআই, আমরা কিভাবে বুঝবো? দেখেন আমরা তখন খেয়াল করবো কি, এই যে যে পয়েন্টের দিকে আমরা আগে বলছিলাম কি, যেখানে এস ওয়েভে যেখানে শেষ হয় ওইটা হলো আমাদের যে পয়েন্ট। দেখেন আমাদের যে পয়েন্ট এলিভেশন আছে, ঠিক আছে, যে পয়েন্ট এলিভেশন আছে। তাহলে এটা ডায়াগনোসিস হবে আমাদের হাইপার অ্যাকিউট এমআই অথবা আর্লি এমআই। এখন আসেন আমরা আলোচনা করবো টি ইনভার্সন নিয়ে। যদি দুই বা ততোধিক লিডে টি ওয়েভটা 1 স্মল স্কোয়ারের বেশি নেগেটিভ থাকে তাহলে আমরা এটা বলবো হচ্ছে যে টি ইনভার্সন। আর টিটা এইভাবে হওয়ার কথা ছিল, কিন্তু দেখেন এখানে আছে এরকম। টি ইনভার্সনের কারণ কি? মাইক্রোটিল ইনফেকশন হতে পারে, এইচওসিএম হতে পারে, রেইজড আইসিপিতে হতে পারে, পালমোনারি এম্বোলিজম হতে পারে, ওয়েলেন সিনড্রোমে হতে পারে, ভেন্ট্রিকুলার হাইপারট্রফিতে হতে পারে। এই যে যদি ডিপ টি ওয়েভ ইনভার্সন হয় তাহলে এইটা আমরা হচ্ছে বলবো যে হচ্ছে যে ওয়েলেন সিনড্রোম। তাহলে এটাই হলো আমাদের মোটামুটি ইসিজি নিয়ে আলোচনা। সবাইকে ধন্যবাদ।